but I think we can start. আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানিও। ইয়েস, বেগমপুর শিবপুর SSPS। Can you see the screen? Anyone, please? আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আগের দিনকে আমরা মূলত আলোচনা করেছিলাম হচ্ছে কি ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোমের আগেও আমরা হচ্ছে কি একটু প্রোটিন কিভাবে আমাদের শরীর তৈরি করে সেইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের যে প্রধান গঠন সেইটা নিয়ে আমরা হচ্ছে কি আজকে আলোচনা করব। তো সেই ক্রোমোজোম যেটা আমাদের কি রয়েছে, আমাদের ক্রোমোজোম সংখ্যা কত তোমরা সবাই জানো, আমি আর জিজ্ঞেস করছি না। সেটা হচ্ছে কি আমাদের ক্রোমোজোম সংখ্যা মানুষের, সেটা হচ্ছে 46। তার মধ্যে হচ্ছে 44টা হচ্ছে গিয়ে রয়েছে অটোজোম এবং 2টি ক্রোমোজোম রয়েছে যেটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। মেলেদের ক্ষেত্রে সেটি এক্স এবং ওয়াই বলে ডিনোট করা হয়, আর একটা হচ্ছে গিয়ে এক্স এক্স বলে ডিনোট করা হয় যে ফিমেলের ক্ষেত্রে। তো আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। তার মধ্যে আমাদের রয়েছে কিছু অটোজোম, মূলত সেটা হচ্ছে 22 জোড়া বা 44টি অটোজোম, এবং দুটো হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম যারা বেসিক্যালি আমাদের পরবর্তী প্রজন্মে সেক্স ডিটারমাইন করতে সাহায্য করে, মানে জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। তাহলে এইটা যদি ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে, এটাকে সাধারণত একটি স্মল এন দিয়ে ডিনোট করা হয়ে থাকে হ্যাপ্লয়েডকে। এবং ডিপ্লয়েড আমাদের যেহেতু 2 জোড়া করে রয়েছে প্রত্যেকটি, তো সেটা হচ্ছে কি 2n। সো প্রত্যেকটি জীবেরই এরকম একটা ক্রোমোজোম সংখ্যাকে n বা 2n দিয়ে ডিনোট করা হয়ে থাকে সেটাকে বোঝানোর জন্য। n দ্বারা হচ্ছে কি হ্যাপ্লয়েড সেটটাকে বোঝানো হয় এবং 2n দ্বারা সেটার হচ্ছে কি ডিপ্লয়েড কোষটাকে, ডিপ্লয়েড দশাটাকে বোঝানো হয় যখন সেটি জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এবারে আমরা তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হয়, আমাদের একটা মানুষের কি থাকছে তাহলে 44টা অটোজোম প্লাস আইদার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 2টো সেক্স ক্রোমোজোম অথবা পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম। এইটা হচ্ছে গিয়ে আমাদের রয়েছে ক্রোমোজোম সংখ্যা আমাদের কোষে। তাহলে এই ক্রোমোজোমের গঠনটা কিরকম হয়, ক্রোমোজোমের গঠনটা বোঝানোর আগে আমি একটুখানি আরেকটা ছবি একটু দেখিয়ে নিতে চাই। তাহলে এই ক্রোমোজোমটা অবস্থান কোথায় করছে, ক্রোমোজোমটা অবস্থান করছে হচ্ছে কি কোষের নিউক্লিয়াসের মধ্যে, এবং যার একটা অন্যতম ভূমিকা রয়েছে কোষ বিভাজনের সময়, কোষের বৃদ্ধিতে এবং কোষ বিভাজনের সময় যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই ক্রোমোজোমটাকেই দুটি অপত্য কোষের মধ্যে সমপরিমাণে ভাগ হয়ে যেতে হবে। এই ক্রোমোজোমটাকে যখন আমরা এরকম একটা দেখছি, একটা অনেকটা এইচ এর মতো ইংলিশের, তো সেটা আর কিছুই নয়, বেসিক্যালি সেটা হচ্ছে কি একটা ডিএনএ তন্তু, ডিএনএ ডাবল হেলিক্স, যেটা নিয়ে আগের দিনকে একটু সামান্য আলোচনা করা হয়েছিল। সেই ডিএনএ চেনটাই কি হয়, একটা সুতো ধরে নাও, সেই ডিএনএটা যদি একটা সুতো হয়ে থাকে, তাহলে সেই সুতোগুলো, এটা যদি একটা সুতো হয়ে থাকে একটা ডিএনএ, সেই সুতোটাই আমাদের কিছু হিস্টোন নামক প্রোটিন রয়েছে। সেই হিস্টোন প্রোটিনের চারিদিকে হিস্টোন প্রোটিনের চারিদিকে সেটা হচ্ছে গিয়ে পেঁচানো অবস্থায় থাকে। 12:30 এই যে ক্রোমোজোমের যে ডিএনএটা সেটা কোথায় থাকছে, এটা একটা হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনের চারিদিকে এরকম পেঁচানো অবস্থায় থাকে। হিস্টোন নামক প্রোটিনটির চারিদিকে পেঁচানো অবস্থায় থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। হিস্টোন নামক প্রোটিনটার চারিদিকে পেঁচানো থাকছে।
তারপরে কি হচ্ছে, সেই হিস্টোন নামক প্রোটিনের চারিদিকে পেঁচানো হয়ে যে আরেকটা নতুন ধরনের একটা নতুন আকৃতির সুতোই ধরে নাও পেঁচানো তৈরি হলো, সেইগুলোই আলটিমেটলি হচ্ছে গিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে পেঁচিয়ে সেটাই আলটিমেটলি তৈরি করছে হচ্ছে গিয়ে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠন। কিন্তু এটা সবসময় যে এরকম অবস্থাতেই থাকে তা নয়, এই ক্রোমোজোমটা হচ্ছে কি বেসিক্যালি এই স্ট্রাকচারে আসছে যখন হচ্ছে এই কোষ বিভাজন স্টার্ট হচ্ছে বা শুরু হওয়ার সময়। তাহলে এই ক্রোমোজোমের সাধারণত দুটি বাহু হয়, একটাকে বলা হয় শর্ট আর্ম আর একটাকে বলা হয় লং আর্ম, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে অংশগুলো দেখা যায় ক্রোমোজোমের, যদি অংশগুলো আমরা বুঝতে চাই তাহলে তার মূলত 5টি অংশ হচ্ছে কি আমাদের একটু জানার দরকার। তার প্রথমটি হচ্ছে ক্রোম্যাটিড, 2 নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার, 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি যদি কোনো কনস্ট্রাকশন থেকে থাকে, মানে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ, সেটা হচ্ছে কি গৌণ খাঁজ যেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রাকশন। তার সাথে রয়েছে হচ্ছে কি স্যাটেলাইট অঞ্চল, এবং একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে রয়েছে টেলোমিয়ার অঞ্চল। তো এই 5টা অংশ নিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন আলোচনা করব। তাহলে এটা যদি সেকেন্ডারি কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে প্রাথমিক কনস্ট্রাকশন কোনটা? প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রাকশন, প্রাইমারি কনস্ট্রাকশন বা মুখ্য খাঁজ। এটা হচ্ছে মুখ্য খাঁজ, আর দ্বিতীয়টি হচ্ছে কি গৌণ খাঁজ বলা হয় বাংলায়। তাহলে হোয়াট ইজ ক্রোম্যাটিড নাও? এখানে ছবিতে তোমরা যেমন দেখতে পাচ্ছ ক্রোমোজোমের যে দৈর্ঘ্য বরাবর প্রায় দুটো সম আকৃতির এবং অলমোস্ট ইকুয়াল লেন্থের, মানে অলমোস্ট সমান দৈর্ঘ্যের যে দুটো অংশ দেখতে পাওয়া যায় তাদেরকে ক্রোম্যাটিড বলা হয়, ঠিক আছে। এই ক্রোম্যাটিড অঞ্চলটাই তো ক্রোমোজোমে তাহলে কি থাকছে, দুটো সিস্টার ক্রোম্যাটিড থাকছে, একটা ক্রোম্যাটিড আর 2 নম্বর ক্রোম্যাটিডটা, দুটো সিস্টার ক্রোম্যাটিড থাকছে। তো এই সিস্টার ক্রোম্যাটিড গুলো বা এই ক্রোম্যাটিড গুলো কি হয়, বেসিক্যালি একটা অঞ্চল যেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা হচ্ছে কি প্রাথমিক খাঁজ বলা হচ্ছে, সেই সেন্ট্রোমিয়ার নামক অংশ যেটা হচ্ছে গিয়ে অবস্থান করছে, সেটা হচ্ছে দুটো সিস্টার ক্রোম্যাটিডকে কি করছে, জুড়ে রাখছে মাঝখানে। সেই অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আবার এই সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটো প্রোটিনের অংশ থাকে, সেটা এই ছবিটাতে দেখানো নেই, কিন্তু যেটা হচ্ছে কি কোষ বিভাজনের সময় দরকার পড়ে, ঠিক এই অঞ্চলে সেন্ট্রোমিয়ারের ঠিক পাশে যেটাকে বলা হয় কাইনেটোকোর। বেসিক্যালি বেমতন্তুর নাম হয়তো তোমরা শুনেছ বা পরে শুনবে। কোষ বিভাজনের সময় যখন হচ্ছে কি ক্রোমোজোমটাকে দুটো ক্রোম্যাটিড দুটো দুদিকে যখন চলে যাচ্ছে দুটো বিপরীত দিকে, তখন বেমতন্তুগুলো বেসিক্যালি এই কাইনেটোকোর অঞ্চলের সাথেই যুক্ত থাকে, এবং যুক্ত থেকে কি করে, ওরা একজন এদিকে টানছে আর একজন অন্যদিকে টানছে বেমতন্তু। তার ফলে তখন কি হয়, মাঝখান থেকে এটা সেন্ট্রোমিয়ার থেকে ওটা কেটে যায়, তার ফলে একটা ক্রোম্যাটিড একদিকে চলে গেল আর একটা ক্রোম্যাটিড হচ্ছে কি অন্যদিকে চলে যায় কোষ বিভাজনের সময়। সেটা আমরা ডিটেলে যখন কোষ বিভাজন নিয়ে আলোচনা করব তখন আরেকবার ডিটেলে তখন পড়ব। তো বেসিক্যালি তো এই ঘটনাটা তাহলে হোয়াট ইজ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ইজ বেসিক্যালি কি হচ্ছে, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যেটা ক্রোমোজোমের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোম বাহু। এই ক্রোমোজোম বাহু আবার হচ্ছে কি হচ্ছে, একটু আগে একটা শর্ট আর্ম একটা ছোট হয় আর সাধারণত একটা বড় হয়, কিন্তু এই কোথায় সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমের গঠনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, বা চারটে বিভিন্ন ক্রোমোজোমের ভাগ রয়েছে, প্রকার রয়েছে। সেগুলো কি কি? যদি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে অবস্থান করে, এই ক্রোম্যাটিডের একদম শেষের প্রান্তের দিকে অবস্থান করছে এবং দুটো ক্রোম্যাটিডের হচ্ছে কি জাস্ট একদম শেষে জুড়ে রয়েছে, মানে মাঝখানের বদলে, তাহলে সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। কারণ এই যে ক্রোম্যাটিডের শেষ অংশটা যেটার নাম হচ্ছে টেলোমিয়ার,
তো যখন এই টেলোমিয়ার অঞ্চলটা হচ্ছে গিয়ে যুক্ত থাকে কিসের, ওই দুটো ক্রোম্যাটিডের টেলোমিয়ার অঞ্চলে যখন সেন্ট্রোজ ও সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে, প্রাথমিক খাঁজ যেটা সেন্ট্রোমিয়ারটা, তখন সেইটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। সাধারণত এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আকৃতির ক্রোমোজোম আমাদের হিউম্যানেদের থাকে না। আর তিনটে প্রকার কি কি, অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগই থাকে হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক বা সাবমেটাসেন্ট্রিক, যেখানে টেলোমিয়ারটা একদম মাঝখানে অবস্থিত। দেখতে পাচ্ছ দুদিকে প্রায় ইকুয়াল অংশ রয়েছে, এদিকেও যতটা এদিকেও ঠিক ততটাই। অথবা সাবমেটাসেন্ট্রিক, যেটা মাঝখান থেকে যে কোনো দিকে একটু সরে রয়েছে প্রাথমিক খাঁজটা, তার ফলে একটা শর্ট আর্ম তৈরি হয়েছে আর একটা হচ্ছে কি লং আর্ম তৈরি হয়েছে, লম্বা বাহু তৈরি হয়েছে ক্রোমোজোমের। এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর একটা বলা হচ্ছে যখন প্রায় সেন্ট্রোমিয়ারটা একদম টেলোমিয়ারে অবস্থান করছে না, কিন্তু টেলোমিয়ার থেকে টেলোমিয়ারের কাছাকাছি অবস্থান করছে, একদম প্রান্তের দিকে অবস্থান করছে সেন্ট্রোমিয়ারটা, সেটার উপর ভিত্তি করে এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে ক্রোমোজোম কি কি প্রকারের রয়েছে? ক্রোমোজোম মূলত 4 প্রকারের ক্রোমোজোমের গঠন অনুযায়ী এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টেলোসেন্ট্রিক পুরোপুরি। তাহলে এখানে কি ক্রোমোজোমের টেলোমিয়ারটা কোন দিকে? ক্রোমোজোমের ক্রোম্যাটিডের প্রত্যেকটি বাহুর শেষ প্রান্তটাই কিন্তু টেলোমিয়ার। এর এই অঞ্চলটা টেলোমিয়ার, এই ক্রোমোজোমের বাহুটার ওই অঞ্চলটা টেলোমিয়ার, এই বাহুর এন্ডটা টেলোমিয়ার এবং এরও শেষ প্রান্তটা টেলোমিয়ার। তো এই টেলোমিয়ার অঞ্চল দুটো যখন জুড়ে যাচ্ছে তখনই হচ্ছে কি সেখানে যখন হচ্ছে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে তখন সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? তো আমাদের এই জিনগুলো, আমাদের শরীরের যে বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য যে যতগুলো জিন রয়েছে, সেই জিনগুলো এই ক্রোমোজোমের মধ্যেই হয় লং আর্ম বা শর্ট আর্ম কোথাও না কোথাও অবস্থান করছে। কোনো একটা জিন হয়তো হিমোগ্লোবিন তৈরি করার জন্য দায়ী। রক্তের আমাদের অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকার মধ্যে থাকছে আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন ধর্মী পদার্থ। তাহলে সেই হিমোগ্লোবিনটাকে তৈরি করতে হবে শরীরকে, কোষটাকে। সেই হিমোগ্লোবিনের জিনটাও কোথাও না কোথাও রয়েছে। বা তোমরা হয়তো বিভিন্ন হরমোনের নাম শুনেছো, গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন বা বিভিন্ন উৎসেচক, একটা হেক্সোকাইনেস, একটা গ্লাইকোলাইসিস পদ্ধতির প্রথম উৎসেচকটা হচ্ছে গিয়ে হেক্সোকাইনেস। তো এই হেক্সোকাইনেস বা পাইরুভেট থেকে যদি আমাদের অবাত শ্বসন হচ্ছে সবার থেকে অবাতের দিকে, তখন যেটা ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ বলে যে উৎসেচক রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু কোথাও না কোথাও এই ক্রোমোজোমের মধ্যে জিনের মধ্যে অবস্থান করছে, ডিএনএ এর মধ্যে অবস্থান করছে। দ্যাট ইজ ওই জিনগুলো যখন বার্তা আসে যে সেই জিনিসটার আমাদের দরকার রয়েছে, তখন কি শরীর কি করে, বেসিক্যালি ওই ডিএনএটা থেকে, ডিএনএ এর মধ্যে উপস্থিত ওই পার্টিকুলার জিনটার কি হয়, সেখান থেকে এই পার্টিকুলার এমআরএনএ, একটা নির্দিষ্ট এমআরএনএ তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে যেটা আগের দিনকে দেখানো হয়েছে যে একটা নির্দিষ্ট ডিএনএ এর একটা অংশ যেখানে হচ্ছে গিয়ে জিন অবস্থান করছে, সেই জিনটা থেকে একটা এমআরএনএ তৈরি হলো, মানে ডিএনএ থেকে আলটিমেটলি এমআরএনএ তৈরি হলো। সেই এমআরএনএটাই নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসে এবং আলটিমেটলি কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যে প্রোটিনটা হয়তো হিমোগ্লোবিন হতে পারে, হয়তো গ্রোথ হরমোন হতে পারে, হয়তো টেস্টোস্টেরন হতে পারে, না হলে হয়তো কোনো একটা উৎসেচক হেক্সোকাইনেস হতে পারে, যেগুলোর উদাহরণ একটু আগে দিচ্ছিলাম। মানে সেটা আবার এমন কোন একটা প্রোটিনও হতে পারে যেটা হয়তো কোষ পর্দার গায়েতে প্রাচীরে দরকার, কোষ পর্দাতে দরকার। তাহলে সেই ধরনের প্রোটিনও হতে পারে। সেটা একটা রিসেপ্টরও হতে পারে যেটা কোষ পর্দার গায়ে লেগে যাবে এবং কোন একটা বার্তাকে কোষের মধ্যে প্রেরণ করতে সাহায্য করবে। তো এই ধরনের হচ্ছে কি এটা বেসিক্যালি স্ট্রাকচার অফ ক্রোমোজোম যদি বলা হয় এই প্রত্যেকটা। তাহলে স্যাটেলাইট অঞ্চল বা টেলোমিয়ার অঞ্চল সম্বন্ধে তোমরা হচ্ছে গিয়ে একটা ধারণা পেয়েছো। তাহলে যখন হচ্ছে গিয়ে আমরা এই ক্রোমোজোমের গঠনটা নিয়ে আলোচনা করলাম, তাহলে এবারে আমাদের আসতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রোমোজোমের কেমিক্যাল কম্পোনেন্ট গুলো কি কি। তাহলে এই যখন আমরা ডিএনএ নিয়ে কথা বলছি, দ্যাট ইজ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডিএনএ বা আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ধরনের কিন্তু জৈবিক পদার্থগুলোই বেসিক্যালি আমাদের কি তৈরি করছে? ডিএনএ এবং আরএনএ তৈরি করতে দরকার পড়ছে।
ডিএনএটা আর কিছুই নয়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড, সেটা হচ্ছে অজস্র নিউক্লিওটাইড পর পর। যদি যেমন একটা ছবিতে দেখেছিলে, একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড পর পর জুড়তে জুড়তে কিন্তু একটা চেন তৈরি করে। সেই নিউক্লিওটাইডের উল্টো দিকে যদি আরেকটা তার অপোজিট হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড গুলো পর পর আসতে থাকে এবং মাঝখানে হয়তো কোনোটাতে ডাবল বন্ড, কোনোটার মাঝে হয়তো ট্রিপল বন্ড, কোনোটার মাঝে হয়তো ডবল বন্ড দ্বারা কি তৈরি করে, আলটিমেটলি কিন্তু একটা আমার দ্বিতন্ত্রী ডিএনএ স্ট্রাকচার তৈরি হচ্ছে। অথবা সেখান থেকে আমাদের একতন্ত্রী আরএনএ এর কথাও বলা যেতে পারে, যেটা আমরা আগের দিনকে দেখেছিলাম। আরএনএ এর দুটো আরএনএ আগের দিনকে দেখেছিলে তোমরা ভিডিওটা, যদি মনে থাকে। কারণ একটা হচ্ছে কি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, যেটা কোষের নিউক্লিয়াসের ভেতরে তৈরি হয়, কোষের সাইটোপ্লাজমে বেরিয়ে আসে এবং একটা নির্দিষ্ট বার্তাটা বহন করে যে কোন প্রোটিনটা তৈরি করতে হবে। আর একটা এমআরএনএ আরএনএ নাম পড়েছিল, সেটা হচ্ছে কি টিআরএনএ, দ্যাট ইজ স্মল টি আর এন এ, যার পুরো কথা হচ্ছে ট্রান্সফার আরএনএ। যে কি ট্রান্সফার করছে, যে হচ্ছে গিয়ে টিআরএনএটার শেষে যে কোডটা রয়েছে, শেষে কি থাকে, একটা করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে। কি থাকে? অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে হচ্ছে গিয়ে তার কাজ হচ্ছে গিয়ে ট্রান্সফার করা। সেটা হচ্ছে বেসিক্যালি টিআরএনএ করছে। ওকে, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনি কোশ্চেন, এনি ডাউট এখনো পর্যন্ত? নাহলে আমরা আজকে জাস্ট আরেকটুখানি আলোচনা করব, সেটা হচ্ছে কি নিউক্লিওটাইডের গঠনটা। ডিএনএ গঠন সম্বন্ধে যখন আলোচনা করা হচ্ছে, তখন প্রাথমিক যেটা আসে সেটা হচ্ছে কি নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইড গুলো কি নিয়ে তৈরি? নিউক্লিওটাইড গুলো বেসিক্যালি তিনটে উপাদানকে একত্রে মিলিত হলে সেটাকে তখন বলা হচ্ছে একটা নিউক্লিওটাইড। সেই উপাদানগুলো কি কি? একটা হচ্ছে শর্করা থাকবে, পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং বেস থাকবে, আর একটা ফসফেট গ্রুপ থাকবে। এখানে তোমরা দু ধরনের সুগারের ছবি দেখতে পাচ্ছ নিচে, কেমিক্যালি যদি দেখা হয়। একটা হচ্ছে রাইবোজ শর্করা, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে। এই যে রাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করা, এর প্রধান পার্থক্যটা হচ্ছে এই দুটো শর্করার যে মলিকিউলটা আছে, তার 2 নম্বর কার্বনটাতে একটাতে হাইড্রক্সিল গ্রুপ, তোমরা ক্লাস 10-এ পড়ছো, হাইড্রক্সিল গ্রুপ সম্বন্ধে ধারণা রয়েছে নিশ্চয়ই। এবং যেটা OH গ্রুপ দেখতে পাচ্ছ, হাইড্রক্সিল। আর একটা রয়েছে হচ্ছে কি তার বদলে ডিঅক্সিরাইবোজে কি থাকছে, সেখানে হচ্ছে গিয়ে শুধু হাইড্রোজেন থাকছে। আর তোমরা জানো কার্বনের হচ্ছে কি সবসময় ভ্যালেন্সি বা লাস্ট অরবিটে কার্বনের কটা হচ্ছে কি ইলেকট্রন করে, 4টে ইলেকট্রন করে কার্বনের। তো সেই কারণে কার্বন কি করে, সবসময় চেষ্টা করে তার শেষ কক্ষপথের 4টে ইলেকট্রনটাকে অক্টেট ফিল আপ করতে। অক্টেট মানে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে। তো সেই কারণে সবসময় কার্বনের সাথে যে বন্ডগুলো তৈরি হবে, সেগুলো সবসময় ও ভ্যালেন্সিটাকে মেনটেন করার জন্য ইলেকট্রনকে শেয়ার করে পাশের মলিকুলটার সাথে। সেই কারণে প্রত্যেকটা কার্বনেরই দেখবে 4টে করে হাত রয়েছে। কি রয়েছে? 4টে করে হাত। এই যদি একটা ডিঅক্সাইডে 1 নম্বর হাত, 2 নম্বর হাত, 3 নম্বর হাত, 4 নম্বর হাত পাশের কার্বনের সাথে। এখানে তোমরা যতগুলো কার্বনই দেখো না কেন, বা যত কেমিস্ট্রিতে যত কার্বন মানে কম্পাউন্ড দেখবে, কার্বনের সবসময় হচ্ছে কি কি করে, তার অক্টেট ফিল আপ করার জন্য 4টে করে হাত তৈরি হয় বেসিক্যালি। তো ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের ক্ষেত্রে যেটা মেন হচ্ছে কি, তার 2 নম্বর কার্বনে রাইবোজের ক্ষেত্রে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, যেটা ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে একটা শুধুমাত্র এইচ থাকে। তাহলে এই একটা রাইবোজ সুগার সম্বন্ধে তোমরা ধারণা পেলে, যে পেন্টোজ সুগার, পেন্টো মানে পেন্টা। এখানে কটা কার্বন তোমরা দেখতে পাচ্ছ? 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রেও যদি দেখো, কি কি কার্বন তোমরা দেখতে পাচ্ছ? 1 নম্বর, 2, 3, 4 এবং 5। তাহলে এই 5টা কার্বন যুক্ত যে শর্করাটা, সেই কারণে এটা হচ্ছে কি পেন্টোজ সুগার বলা হচ্ছে। তাহলে এবারে দেখা যাক দ্বিতীয় হচ্ছে কি নাইট্রোজেন কন্টেনিং বেস কারা কারা।
আমাদের ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন কন্টেনিং বেস প্রধানত দু প্রকারের হয়, এক হচ্ছে কি পিউরিন বেস, 2 নম্বর হচ্ছে পিরিমিডিন বেস। ঠিক আছে, এই পিউরিন বেসটা দুটো উপস্থিত, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। তোমরা সবাই আগের দিনকে অনেকেই বলেছিলে পিরিমিডিন বেসটা তাহলে কি কি, সাইটোসিন এবং থায়ামিন যদি ডিএনএ এর ক্ষেত্রে হয়, ডিএনএ এর ক্ষেত্রে বেস দুটো হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন, আর যদি আরএনএ হয়ে থাকে তাহলে আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেসটা হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল, এই দুটো। আর তার সাথে অবশ্যই পিউরিন বেসটা থাকবে অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে চারটে বেস কি কি, আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, চারটে। কারণ আরএনএ তে থায়ামিন থাকে না, সেটা ঠিক ডিএনএ তে কোনটা থাকে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না, তার বদলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন থাকে। তাহলে কি হলো, আমাদের একটা দেখতে পেলাম, আমরা হচ্ছে কি দেখলাম যে একটা পেন্টোজ সুগার থাকবে নিউক্লিওটাইডে, একটা নাইট্রোজেন কন্টেনিং বেস থাকবে, আর একটা থাকবে হচ্ছে গিয়ে ফসফেট গ্রুপ। এই তিনটে উপাদান যদি থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে কি বলতে পারি, একটা নিউক্লিওটাইড গঠিত হয়েছে। যেমন এবারে নিউক্লিওটাইডের একটা স্ট্রাকচার তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, ঠিক এরকম দেখতে হয়। একটু কেমিক্যালি হয়তো হচ্ছে কি একটুখানি কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু খুব সহজভাবে দেখো, একটা হচ্ছে কি ফসফেট গ্রুপ রয়েছে, পেন্টোজ সুগার যেটার কথা হলো একটু আগে, সেখানে হচ্ছে গিয়ে ডিঅক্সিরাইবোজ সুগার তোমরা দেখতে পাচ্ছ, কারণ 2 নম্বর কার্বনে হাইড্রোজেন রয়েছে, তো ডিঅক্সিরাইবোজ সুগার রয়েছে। আর কি রয়েছে, একটা বেস তার সাথে জুড়ে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাডেনিন বেস। এটাই যদি আরএনএ এর নিউক্লিওটাইড হতো তাহলে কিন্তু এই শর্করা যেটা সুগারটা, সেটা কিন্তু ডিঅক্সিরাইবোজের বদলে এখানে একটা রাইবোজ সুগার থাকতো, এবং সেই রাইবোজ শর্করাটার সাথে এখানে একটা হয়তো অ্যাডেনিনই রইল, কিন্তু সেটা হচ্ছে কি তখন হয়ে যেত আরএনএ এর নিউক্লিওটাইড, সেটা ডিএনএ এর নিউক্লিওটাইড নয়। ডিএনএ নিউক্লিওটাইড আরএনএ নিউক্লিওটাইডের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে কি সুগারটা, শর্করাটা। একটাতে ডিঅক্সিরাইবোজ শর্করা রয়েছে, আর একটাতে তোমাদের যখন হয়তো পড়বে যে ডিএনএ এবং এমআরএনএ এর মধ্যে পার্থক্য কোথায়, তাহলে একটা হচ্ছে দ্বিতন্ত্রী, একটা হচ্ছে একতন্ত্রী, একটাতে রাইবোজ শর্করা থাকে, একটাতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকছে। বেসের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে হচ্ছে কি নিউক্লিওটাইড বেসটা হচ্ছে কি একটাতে ইউরাসিল উপস্থিত থাকছে আরএনএ এর ক্ষেত্রে, তার বদলে হচ্ছে কি থায়ামিন উপস্থিত থাকে ডিএনএ এর ক্ষেত্রে। তো এইভাবে তাহলে ডিএনএ এবং আরএনএ নিউক্লিওটাইডের গঠনটা তোমরা হয়তো একটা নিউক্লিওটাইডের গঠন আশা করি বুঝতে পেরেছো। এই রকমই অজস্র নিউক্লিওটাইড একে অপরের সাথে জুড়ে যায়। ফসফেট ছাড়া যদি শুধু শর্করা এবং অ্যাডেনিন বা বেসটাকে বলা হয় হচ্ছে কি নিউক্লিওসাইড, আর নিউক্লিওটাইড হচ্ছে সুগার থাকবে, বেস থাকবে, ফসফেট গ্রুপ থাকবে, তিনটেই উপস্থিত থাকলে সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডিএনএ তে তোমরা যখন পড়বে তখন এটা হচ্ছে কি একটা নিউক্লিওটাইড চেন, এটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার তোমরা দেখছো না, ডান দিকের যে ছবিটা এইমাত্র এলো সেটা হচ্ছে কি দেখো ফসফেট রয়েছে, শর্করা, সরি, ফসফেটটা রয়েছে, শর্করাটা রয়েছে, এবং এখানে একটা বেস রয়েছে। বেসটাকে আর পুরো এতটা ডিটেলে দেখাইনি অ্যাডেনিন বলে, কিন্তু তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ অ্যাডেনিনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এ লেখা আছে। আবার ঠিক তার 3 নম্বর কার্বন শর্করাটার সাথে আবার এই পরের ফসফেটটা জুড়ে রয়েছে, শর্করাটা রয়েছে, এবং এখানে গুয়ানিন রয়েছে। মানে এইটা হচ্ছে গিয়ে কমপ্লিট একটা নিউক্লিওটাইড তৈরি করলো। মানে বলতে গেলে এটা একটা নিউক্লিওটাইড, এটা আর একটা নিউক্লিওটাইড, এখানে আর একটা নিউক্লিওটাইড। দেখতে পাচ্ছ এখানে তোমরা তিনটে নিউক্লিওটাইডের কে জোড়া অবস্থায় দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই যে বেসগুলো ওটা কোভ্যালেন্টলি অ্যাটাচ থাকে টু দ্য কার্বন অফ দ্য পেন্টোজ সুগার। বেসগুলো আর এটা কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে।
কোনটার সাথে? এই বেসের সাথে শর্করাটা। আর পিউরিন বেসের কি হচ্ছে, বাউন্ডেড এট দ্য 9th কার্বন, 9th নাইট্রোজেনটা পিরিমিডিনের ফার্স্ট নাইট্রোজেনের সাথে সবসময় বন্ডিং করে। তো এইভাবে তৈরি হয় হচ্ছে কি একটা ডিএনএ এর একতন্ত্রী স্ট্রাকচার। ঠিক উল্টো দিকে আরেকটা স্ট্রাকচার বা আরেকটা তন্ত্রী আসতে পারে, সেটা বেসিক্যালি আরেকটা ফাইবার, যেখানে কি থাকবে, এদিকে থায়ামিনের উল্টো দিকে এনিওয়ান, এটা যদি ডিএনএ এর আরেকটা সাইড হয়, এই অ্যাডেনিনটার উল্টো দিকে কি বেস আসবে? থায়ামিন। গুয়ানিনের উল্টো দিকে থাকবে সাইটোসিন। থায়ামিনের উল্টো দিকে থাকবে আবার অ্যাডেনিন। এবং এ আর টি এর মধ্যে আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম কি ধরনের বন্ড থাকে। অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড, এটির মধ্যে আবার ডবল বন্ড। তাহলে এইভাবে হচ্ছে কি আমার তৈরি হলো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। ঠিক আছে, যেটা বেসিক্যালি দেখতে আমাদের ডিএনএ এরকম হবে আলটিমেটলি, যেটা তোমরা একটু আগে দেখলে। এবং সেটাই পেঁচিয়ে গেলে হয়ে যাবে এই হেলিকাল লুপ, যেটা আমরা ছবিতে দেখে দেখে অভ্যস্ত। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আর কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনি কোশ্চেন্স, এনি ডাউট? যদি না থাকে তাহলে দেন উই ক্যান ফিনিশ ফর টুডেজ ক্লাস। তোমাদের বোধহয় বিভিন্ন জনের অনেক স্কুলে বোধহয় কোনো পরীক্ষা বা কিছু চলছে, সেই কারণে অ্যাটেন্ডেন্সটা